স্যার, আপনার কথা শুনতে পাচ্ছি না। হচ্ছে না। স্যার, এতক্ষণ মিউট করা ছিল স্যার, মাইক্রোফোন। আচ্ছা, এখন এখন ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন আসো। সেটা যে ক্লাস টেস্ট, এই ক্লাস টেস্ট 3 নেওয়া হবে। টপিক টপিক হচ্ছে লেকচার 10 থেকে 15। আর পরীক্ষা নেওয়া হবে 14ই ডিসেম্বর 2025 রাত 10টায়। ক্লিয়ার? তোমরা এই পরীক্ষাকে কেন্দ্র করে ভালো করে পড়তে থাকো। হ্যাঁ, জি স্যার। আজকে আমরা শুরু করব। আমাদের এখন পর্যন্ত 15টা লেকচার আমরা নিয়েছি, যদিও লেকচার সংখ্যা বাড়ছে, বাট লেকচার আমরা 15টা নিয়েছি। আজকে আমরা লেকচার 16 থেকে শুরু করব। লেকচার 16 হচ্ছে এশিয়া এশিয়া পার্ট 1। এশিয়া পার্ট 1, অর্থাৎ এশিয়া মহাদেশের পার্ট 1 এর উপর আজকে আমরা ক্লাস করব, এবং আজকে আমরা পড়বো যেটা, সেটা হলো যে দক্ষিণ এশিয়া। আমরা দক্ষিণ এশিয়া আমরা পড়বো আজকে। সো সাউথ এশিয়া, 08। সাউথ এশিয়া 08 বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হলো যে দক্ষিণ এশিয়াতে মোট দেশ সংখ্যা হচ্ছে 8টি। মাথায় রাখবে, আমাদের বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়াতে, এবং দক্ষিণ এশিয়ার সুপার পাওয়ার বলা হয় ভারতকে। ভারতের সাথে আমাদের কিন্তু বর্ডার রয়েছে, যে কারণে দেখবে যে ভারত ভারত থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়ে থাকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ভিতরে। তো যেহেতু আমাদের বসবাস রয়েছে দক্ষিণ এশিয়াতে, সেহেতু দক্ষিণ এশিয়া আমাদেরকে খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। তাহলে আমরা বললাম সাউথ এশিয়া 08, দ্যাট মিনস দক্ষিণ এশিয়াতে রাষ্ট্র কয়টি? 8টি। এই 8টি রাষ্ট্র আমরা মনে রাখবো যেভাবে, সেটা হলো যে MBA ইজ ফর বিএনপি। এই লাইনটা দিয়ে আমরা এই 8টি রাষ্ট্র মনে রাখবো। MBA ইজ ফর বিএনপি। MBA এর এম তে হচ্ছে মালদ্বীপ, বি তে হচ্ছে বাংলাদেশ, এ তে হচ্ছে আফগানিস্তান, আই তে ইন্ডিয়া বা ভারত, এস তে শ্রীলঙ্কা, বি তে ভুটান, এন তে নেপাল, পি তে পাকিস্তান। সকলেই এই দেশগুলো লিখে দিন। লেখা হয়ে গেলে বলবে লেখা শেষ। জি স্যার, লেখা শেষ। আচ্ছা, এখন আসো। এই যে দক্ষিণ এশিয়ার যে 8টি দেশ, এই 8টি দেশের উপনিবেশিক শাসন নিয়ে যদি আমরা কথা বলি, দেখো এখানে এই মালদ্বীপ, বাংলাদেশ, আফগানিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, এরা সবাই ছিল ব্রিটিশদের উপনিবেশ। এবং এই দক্ষিণ এশিয়ার 2টা দেশ কখনো কারো উপনিবেশ ছিল না। মানে পরীক্ষাতে প্রশ্ন আসে যে যে দক্ষিণ এশিয়ার কোন দেশ কখনো কারো উপনিবেশ ছিল না, কিংবা নিম্নের কোন দেশ কখনো কারো উপনিবেশ ছিল না, কিংবা নিম্নের কোন দেশ ইংরেজদের উপনিবেশ ছিল না। আবার এখানে যে দেশগুলো রয়েছে, এই দেশগুলোর মধ্যে একটার নাম কি আফগানিস্তান, আর একটার নাম কি ভুটান, আর একটার নাম কি নেপাল। এবং এই 3টা দেশই হচ্ছে ল্যান্ডলকড। এই 3টা দেশই হচ্ছে ল্যান্ডলকড বা স্থলবেষ্টিত দেশ, যে কারণে পরীক্ষাতে প্রশ্ন আসে নিম্নের কোনটি স্থলবেষ্টিত দেশ বা দেশ নয়। এই প্রশ্ন পরীক্ষাতে আসে। পরীক্ষাতে প্রশ্ন আসে নিম্নের কোন দেশে সমুদ্র বন্দর নাই, কিংবা প্রশ্ন আসে আফগানিস্তানে মোট কয়টি সমুদ্র বন্দর রয়েছে, একটিও সমুদ্র বন্দর নাই। তো সবার আগে আমরা এই তথ্যগুলো লিখে নিব, কারণ এখান থেকে আমরা দেখতে পাই পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে। তাহলে আমরা লিখবো কি? আমরা লিখবো দক্ষিণ এশিয়ায় দক্ষিণ এশিয়ার 8টি দেশের মধ্যে 8টি দেশের মধ্যে
নেপাল ও ভুটান ছাড়া নেপাল ও ভুটান ছাড়া সবাই ছিল ব্রিটিশদের উপনিবেশ। নেপাল এবং ভুটান কারো উপনিবেশ ছিল না। নেপাল এবং ভুটান কারো উপনিবেশ ছিল না। নেপাল, ভুটান এবং আফগানিস্তান স্থল বেষ্টিত দেশ। তাদের কোনো সমুদ্র বন্দর নাই। তাদের কোনো সমুদ্র বন্দর নাই। এই তথ্য দুটি লাইন বা দুইটি টিক চিহ্ন দেওয়া তথ্যগুলো তোমরা সকলে লিখে নাও। স্যার হয়েছে। ওকে, এবার আসো। আমরা যে দক্ষিণ এশিয়ার 8টা দেশ লিখলাম, এই 8টি দেশের মধ্যে আমরা কিন্তু কথা বলবো 7টি দেশকে নিয়ে। বাংলাদেশকে নিয়ে তেমন কথা বলবো না, কারণ বাংলাদেশ বিষয়াবলী তোমরা যার কাছে পড়ো তার কাছ থেকে পড়ে নিবে। সেকেন্ড ওয়ান হচ্ছে, এখানে 3টি দেশকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হবে, যার মধ্যে একটি দেশের নাম হচ্ছে ইন্ডিয়া, একটি দেশের নাম হচ্ছে ইন্ডিয়া, আরেকটি দেশের নাম হচ্ছে পাকিস্তান এবং আরেকটি দেশের নাম হচ্ছে আফগানিস্তান। এই যে 3টা দেশ, এই 3টা দেশকে নিয়েই বেশি আলোচনা হবে, কারণ দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি আলোচিত দেশ ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান। যে কারণে এই 3টা দেশ থেকেই প্রশ্ন পরীক্ষাতে বেশি এসে থাকে। আমরা শুরু করব যে দেশটাকে দিয়ে, সেই দেশের নাম হচ্ছে ভারত বা ইন্ডিয়া। মাথায় রাখবেন, ইন্ডিয়া নানা কারণে বিশ্বে আলোচিত, যার মধ্যে অন্যতম হচ্ছে ইন্ডিয়া বিশ্বের সব থেকে জনবহুল দেশ। ভারত, ইন্ডিয়া বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি দেশ। ইন্ডিয়ার উপরে যে দেশগুলো রয়েছে 4টা, তার ভিতরে 1 নম্বরে আছে আমেরিকা, 2 নম্বরে আছে চীন, 3 নম্বরে আছে জার্মানি, 4 নম্বরে আছে জাপান। তারই পরে কিন্তু ইন্ডিয়ার অর্থনীতি। পাশাপাশি আমরা দেখতে পাই ইন্ডিয়াকে বলা হয় বহুজাতিক রাষ্ট্র বলা হয়, কারণ এখানে অনেক জাতির মানুষজন বসবাস করে থাকে। এবং ইন্ডিয়াতে একটা ইন্ডিয়ার সাথে আমরা দেখতে পাই বর্ডার রয়েছে বাংলাদেশের। ইন্ডিয়ার সাথে আমরা দেখতে পাই বর্ডার রয়েছে তোমার হচ্ছে মিয়ানমারের। ইন্ডিয়ার সাথে বর্ডার রয়েছে তোমার নেপালের, ভুটানের, পাকিস্তানের, চীনের বর্ডার কিন্তু রয়েছে। যে কারণে ইন্ডিয়াও রাজনৈতিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এই কথাগুলো দিয়ে শুরু করি। ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। বিশ্ব অর্থনীতিতে ভারত বিশ্বে সবচেয়ে বেশি দরিদ্র মানুষ বসবাস করে ভারতে।
বিশ্বে প্রবাসী আয় প্রথম ভারত। বিশ্বে চাল রপ্তানিতে শীর্ষে ভারত। বিশ্বে অস্ত্র আমদানিতে শীর্ষে ভারত। ভারত ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে 15ই অগস্ট 1947 সাল। দেশটির জাতির জনক মহাত্মা গান্ধী। তিনি নথুরাম গডসের হাতে মারা যান 1948 সালে। ভারতে মোট রাজ্য 28টি এবং মোট কেন্দ্র শাসিত অঞ্চল 8টি। এইখানে একটা কনফিউশন রয়েছে, সেই কনফিউশনটা হচ্ছে কেউ কেউ বলে থাকে ভারতের কেন্দ্র শাসিত অঞ্চল 8টি না, কেন্দ্র শাসিত অঞ্চল 9। বাট আমি তোমাদেরকে লেখাইলাম কয়টি? 8টি লেখাইলাম। তাহলে 9টি কেন হবে না, 8টি কেন হবে? তোমরা এখন সেই ব্যাখ্যাটা জেনে নি। খেয়াল করবে, একটা সময় ভারতের রাজ্য ছিল 29, আর ভারতের ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্র শাসিত অঞ্চল ছিল 7টি। এই ভারতের 29টা রাজ্যের মধ্যে একটা রাজ্যের নাম ছিল জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর 2019 সালে এই 29টা রাজ্যের মধ্যে জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা থেকে বাতিল করা হলো। কত সালে? 2019 সালে। তখন ভারতের রাজ্য হয়ে গেল কয়টি? 28টি হয়ে গেল। আর ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল ছিল কয়টি? 7টি ছিল। এবং জম্মু কাশ্মীরকে ভারতের রাজ্যের তালিকা হতে বাদ দিয়ে জম্মু কাশ্মীরকে ভেঙে ফেলা হলো। ভেঙে ফেলে কি করা হলো? 2টি কেন্দ্র শাসিত অঞ্চল সৃষ্টি করা হলো, যার একটার নাম দেওয়া হলো কি জম্মু কাশ্মীর, আর একটার নাম দেওয়া হলো লাদাখ। একটার নাম কি দেওয়া হলো? জম্মু কাশ্মীর। আর একটার নাম কি দেওয়া হলো? লাদাখ দেওয়া হলো। তাহলে দেখো, ভারতের রাজ্য ছিল কয়টি? 7। কেন্দ্রশাসিত অঞ্চল ছিল কয়টি? 7টি। এবং সেইখানে 2019 সালে জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা থেকে বাতিল করে জম্মু কাশ্মীরকে ভেঙে 2টি কেন্দ্রশাসিত অঞ্চল সৃষ্টি করা হলো। তাহলে দেখো, 2019 সালে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কয়টা হয়ে গেল? 9টি হয়ে গেল। পরবর্তীতে 2020 সালে কি করা হলো? 2020 সালে ভারতের 2টি কেন্দ্রশাসিত অঞ্চলকে একত্রিত করা হলো, যার মধ্যে একটা নাম হচ্ছে দমন ও দিউ, আর একটা নাম হচ্ছে দাদরা ও নগর হাভেলি। দেখো, এই 9টার মধ্যে এই দুটা কেন্দ্রশাসিত অঞ্চলকে একত্রিত করে 2020 সালে একটা কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হলো, যাদের নাম দেয়া হলো দমন ও দিউ।
দাদরা, দমন ও দিউ এবং দাদরা ও নগর হাভেলি, যাদের নাম দেওয়া হলো দমন ও দিউ এবং দাদরা ও নগর হাভেলি। খেয়াল করো, তাহলে 9টার মধ্যে 2টাকে একত্রিত করে একটা করা হলো, দ্যাট মিনস 9 - 2 + 1। 9টার মধ্যে 2টাকে একত্রিত করে একটা করা হলো, 9 - 2 + 1 সমান সমান 8টা হয় কিনা কথা। জি স্যার। এ কারণে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল 9টা হবে না, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কয়টা হবে কথা বলো? 8টা হবে। এরপর ভারতের প্রথম প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদ। তো বেশ, ভারতের প্রথম প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম, তো বেশ, ভারতের প্রথম মুসলিম প্রেসিডেন্ট ডক্টর জাকির হোসেন। ভারতের প্রথম বাঙালি প্রেসিডেন্ট প্রণব মুখার্জি। ভারতের প্রথম নারী প্রেসিডেন্ট প্রতিভা পাতিল। প্রতিভা পাতিল। ভারতের প্রথম ও ভারতের বর্তমান, ব্র্যাকেটে লিখবো প্রথম আদিবাসী প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ভারত বিশ্বের ষষ্ঠ দেশ হিসেবে পরমাণু অস্ত্রের
পরীক্ষা চালাই। পরীক্ষা চালাই 1974 সালে। দেশটির পরমাণু বিদ্যার জনক। দেশটির পরমাণু বিদ্যার জনক এপিজে আব্দুল কালাম। তার উপাধি মিসাইল ম্যান। তার উপাধি মিসাইল ম্যান। তার আত্মজীবনীমূলক গ্রন্থ হলো উইংস অফ ফায়ার। এপিজে আত্মজীবনীমূলক গ্রন্থ হলো উইংস অফ ফায়ার। মাথায় রাখবে এই যে এপিজে, এপিজে ভাইবা বোর্ডে অনেক সময় জিজ্ঞাসা করে এপিজে এর পূর্ণরূপ কি। আবুল পাখির জয়নুল। আবুল পাখির জয়নুল, এটা হচ্ছে এপিজে এর পূর্ণরূপ। আবুল পাখির জয়নুল। স্যার আবুল পাকির জয়নুল আবেদিন। কেন আবেদন হবে কেন? ওই ওই ওনার ফ্যামিলিতে নাকি স্যার আবুল পাকির জয়নুল আবেদিন ছিল টাইটেল, মানে টোটালটা আবদিন, যেটা না, বলছে আবুল পাকির কে বলছে এটা তোমাকে? হ্যাঁ, পড়ছিলাম এক জায়গায়, ওই জন্য মনে হলো যে হ্যাঁ, হ্যাঁ, আবুল পাখির জয়নুল আবেদিন, হ্যাঁ ঠিক আছে। আবুল পাখির জয়নুল আবেদিন। আচ্ছা, এবার লিখবে অমর্ত্য সেন। অমর্ত্য সেন ভারতীয় বাঙালি অর্থনীতিবিদ। অমর্ত্য সেন ভারতীয় বাঙালি অর্থনীতিবিদ। তার পৈতৃক নিবাস মানিকগঞ্জে। তার পৈতৃক নিবাস মানিকগঞ্জে। তিনি প্রথম বাঙালি অর্থনীতিবিদ হিসেবে তিনি প্রথম বাঙালি অর্থনীতিবিদ হিসেবে অর্থনীতিতে নোবেল পান 1998 সালে। তার বিখ্যাত গ্রন্থ হলো 8 নম্বর পভার্টি অ্যান্ড ফেমস। 2 নম্বর দ্য আইডিয়া অফ জাস্টিস। 3 নম্বর দ্য পলিটিক্যাল ইকোনমি অফ হাঙ্গার। 4 নম্বর অ্যান আনসার্টেন গ্লোরি। অ্যান আনসার্টেন গ্লোরি। এরপরে 5 নম্বর ডেভেলপমেন্ট
as freedom. 6 নম্বর, identity and violence. মাথায় রাখবেন, এই যে এই গ্রন্থগুলোর নাম থেকে কিন্তু প্রশ্ন আসে, গ্রন্থের নাম উল্লেখ করে দিয়ে বলে যে এই গ্রন্থের রচয়িতা কে, কিংবা নিম্নের কোন গ্রন্থটি অমর্ত্য সেনের রচনা, এরকম প্রশ্ন আন্তর্জাতিক বিষয়গুলিতে হয়ে থাকে। লেখা কমপ্লিট হলে বলবে যে লেখা complete। জি স্যার। সবার লেখা কমপ্লিট? ওকে, এবার আসি আমরা বর্তমানে একটা আলোচিত বিষয় নিয়ে এখন কথা বলবো, যেটা ইন্ডিয়ার সাথে রিলেটেড এবং বাংলাদেশের একটা প্রস্তাবিত বিষয়ের সাথে related, তাই না? এবং সেটা হচ্ছে যে পার্লামেন্ট সিস্টেম। আমরা জানি যে বিশ্বে যে পার্লামেন্ট রয়েছে, পার্লামেন্ট বা সংসদ, এটাকে পার্লামেন্ট না বলে কি বলা উচিত? এটাকে পার্লামেন্ট না বলে সংসদ না বলে, মানে সংসদ যে ভুল তা না, সংসদের থেকেও অধিকতর কারেক্ট হচ্ছে লেজিসলেচার, লেজিসলেচার, যার বাংলা কি? যার বাংলা হচ্ছে আইনসভা। এই আইনসভা নিয়ে বাংলাদেশে বর্তমানে আলোচনা হচ্ছে, যে কারণে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আগে আমরা তথ্য লিখি, পরে আমরা এটা ব্যাখ্যা করে বুঝে দিচ্ছি। দেখবো ভারতের আইনসভার নাম পার্লামেন্ট, যা দ্বিকক্ষ বিশিষ্ট। হ্যাঁ, উচ্চকক্ষ রাজ্যসভা, নিম্নকক্ষ লোকসভা। উচ্চকক্ষের নাম কি? রাজ্যসভা। নিম্নকক্ষের নাম কি? লোকসভায় মোট প্রতিনিধি, লোকসভায় মোট প্রতিনিধি 545 জন, কিন্তু নির্বাচিত প্রতিনিধি 543 জন। এই তথ্যটি লিখবে, তারপর আমি ব্যাখ্যা করতেছি। লেখা শেষ হইলে বলবে লেখা শেষ। স্যার স্যার। ওকে, এবার আসি আইনসভাটা কি। আইনসভা হচ্ছে রাষ্ট্রের এমন একটি বডি যেখানে জনগণের দ্বারা নির্বাচিত এবং অনির্বাচিত প্রতিনিধিরা জনগণের জন্য আইন প্রণয়ন করে। আমি কিন্তু কথা আগেও বলে এসেছি তোমাদের জাতিসংঘে যখন পড়িয়েছিলাম। আবার শোনো, আইনসভা বলতে বোঝায় রাষ্ট্রের এমন একটা বডি যেখানে জনগণের দ্বারা নির্বাচিত বা অনির্বাচিত প্রতিনিধিরা জনগণের জন্য কি করে থাকে? সভা বা অধিবেশন ডেকে জনগণের জন্য আইন প্রণয়ন করে থাকে। এটা কি? এটা হচ্ছে আইনসভা, যার ইংরেজি কি? যার ইংরেজি হচ্ছে লেজিসলেচার, যার ইংরেজি হচ্ছে লেজিসলেচার। এখন পৃথিবীতে এই আইনসভা রয়েছে মূলত দুই ধরনের। পৃথিবীতে এই আইনসভা রয়েছে মূলত দুই ধরনের, যার এক ধরনেরকে বলা হয়, ইংরেজিতে বলা হয় ইউনি, ইউনি মানে এক, ক্যামেরাল লেজিসলেচার, ইউনি ক্যামেরাল লেজিসলেচার, যার বাংলা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। আর এক ধরনের আইনসভা রয়েছে যেটা ইংরেজি হচ্ছে বাইক্যামেরাল, বাইক্যামেরাল
লেজিসলেচার। যার বাংলা কি? যার বাংলা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, খেয়াল করবে। কক্ষ বিশিষ্ট আইনসভা বলতে বোঝানো হচ্ছে এমন আইনসভাকে যেখানে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা যে অধিবেশন করে বা অধিবেশন পরিচালনা করে, সেই অধিবেশনে কোনো একটি আইন প্রণয়নের জন্য আইনের খসড়া উত্থাপিত হবে এবং এই প্রতিনিধিরা সেই খসড়াটা অনুমোদন দিবে। অনুমোদন দেওয়ার পর চলে যাবে কার কাছে? সেই দেশের হেড অফ স্টেটের কাছে চলে যাবে, রাষ্ট্রপ্রধানের কাছে চলে যাবে। রাষ্ট্রপ্রধান সাইন করলে সেটা আইন হয়ে যাবে। এখন বাংলাদেশের এতদিনকার আইনসভার কথা যদি বলি, প্রিভিয়াস আইনসভার কথা যদি বলি, সেটা কি? সেটা ধরে নাও এই যে, তাহলে বাংলাদেশের আইনসভাতে নির্বাচিত প্রতিনিধি বা এমপি কতজন? 300 জন। তাহলে এটা কিন্তু একটা বডি। তাহলে এই 300 জন এমপি নির্বাচিত হওয়ার পর তারা প্রায় কি করে? অধিবেশন ডাকে বা অধিবেশন করে। তাহলে এই অধিবেশনে যদি তারা মনে করে যে না, কোনো একজন সাংসদ যদি মনে করে যে না, জনগণের মঙ্গলার্থে বা কল্যাণার্থে একটা এই আইনটা প্রণয়ন করা উচিত, তখন কি হয়? তখন যে আইন প্রণয়ন করা হবে সেই আইনের খসড়া কি করা হয়? পার্লামেন্টে উত্থাপন করা হয়, যেটাকে কি বলা হয়? বিল বলা হয়। এই বিলটা এই বডির মুখোমুখি হবে। দেখবে যে আমাদের সাংসদদের 1/5 নিয়ে, দ্যাট মিনস 60 জনকে নিয়ে কি করা হয়? অধিবেশন ডাকা হয়। 60 জনের কম হলে কিন্তু অধিবেশন হয় না। তাহলে এটা কিন্তু একটা বডি, একটা বডি। তাহলে এই বিলটা ধরে নাও এই বডিতে কি হয়ে গেল? এই বডিতে পাশ হয়ে গেল। পাশ হওয়ার পর এই বিলটা চলে যায় কার কাছে? আমাদের আমাদের রাষ্ট্রপতির কাছে চলে যায়। এই রাষ্ট্রপতি কি করে? রাষ্ট্রপতি যখন এই বিলে সাইন করে তখনই এটা হয়ে যায় আইন, যার ইংরেজি কি? অ্যাক্ট। তুমি দেখো তো, রাষ্ট্রপতির কাছে এই বিলটা যাওয়ার পূর্বে আইনসভার অভ্যন্তরে কয়টা বডির মুখোমুখি হয়েছিল? দেখো তো, একটা বডি নয়? এই একটা বডিতে কি না? কথা বলো। জি স্যার। যে কারণে আমাদের আইনসভাকে কি বলা হয়? এক পক্ষ বিশিষ্ট আইনসভা। এক পক্ষ বিশিষ্ট আইনসভা কি, সেটা তোমরা বুঝলে কিনা? কথা জি স্যার। এবার আসে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাটা আসলে কি সেটা দেখো। তুমি ধরে নাও এটা আমেরিকার আইনসভা। তুমি ধরে নাও এটা আমেরিকার আইনসভা, যার নাম কি? ইউএস কংগ্রেস। আমরা জানি ইউএস কংগ্রেসের দুইটা বডি আছে, আপার হাউস, লোয়ার হাউস। আপার হাউস, লোয়ার হাউস। আপার হাউসের নাম কি? সিনেট। আর সিনেটের মেম্বারদেরকে বলা হয় কি? সিনেটর। তাহলে এখানে কতজন আছে? 100 জন আছে। আর লোয়ার হাউসের নির্বাচিত প্রতিনিধি কতজন? 435 জন, যেটা নাম কি? হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি পরিষদ। হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি পরিষদ। তাহলে এখানে টোটাল কতজন? 435 জন। তাহলে দেখো তো, এখানে 300 জনকে নিয়ে একটা কোরাম গঠিত হলো, এইখানে 100 জনকে নিয়ে হয়েছে, এইখানে 435 জনকে নিয়ে হয়েছে। তাহলে এখানে বডি কয়টা? একটা না দুইটা? এইখানে বডি একটা না দুইটা? কথা বলো। দুইটা স্যার। দুইটা বডি। তাহলে আমেরিকার আইনসভাতে অবশ্যই আইন প্রণয়ন করার জন্য বিল উত্থাপন করা হয়। আমরা ধরে নিচ্ছি আমেরিকাতে কোন একটি বিল উত্থাপিত হলো কোথায়? নিম্নকক্ষে। নিম্নকক্ষে পাশ হয়ে গেল। ধরে নাও নিম্নকক্ষে পাশ হয়ে গেল। তো ধরে নিচ্ছি আমরা রিপাবলিকান, ধরে নিচ্ছি আমরা রিপাবলিকানরা এখন ক্ষমতায় আছে। তাহলে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে তারা কোন একটি বিল খুব সহজেই পাশ করে ফেললো, কিন্তু উচ্চ কক্ষে তাদের একক সংখ্যাগরিষ্ঠতা নাই। তাহলে এই বিলটা যখন এখানে গেল, এরা যখন পাশ করে দিল, এরপরে এটা কিন্তু আমেরিকার প্রেসিডেন্টের কাছে যাচ্ছে না। এরপর এই বিলটা চলে যাবে কার কাছে? এরপর এই বিলটা যাবে এইখানে। এরা যদি মনে করে যে না, এই বিলটা পাশ হলে রিপাবলিকানদের লাভ হবে কিন্তু আমেরিকার লাভ হবে না, তখন এই সিনেটের মেম্বার যারা সিনেটর, তখন তারা কি করতে পারবে? বিলটা আটকে দিতে পারবে। তখন এটা কিন্তু আইনে পরিণত হবে। বা দেখা তো, আমেরিকার পার্লামেন্টে দুইটা বডি আছে। কোন একটি বিল
নিম্নকক্ষে পাশ হওয়ার পর এটা যাবে কোথায়? উচ্চকক্ষে। উচ্চকক্ষে পাশ যদি হয় তখন এটা যাবে কার কাছে? তখন এটা যাবে হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টের কাছে যাবে। আমেরিকার প্রেসিডেন্ট সেটাতে সাইন করার পরেই সেটা হয়ে যাবে আইন বা অ্যাক্ট। তাহলে আমেরিকার প্রেসিডেন্টের কাছে ওই বিলটি যাওয়ার পূর্বে আমেরিকার পার্লামেন্টের অভ্যন্তরে ওই বিলটি কয়টা বডির মুখোমুখি হয়েছিল? দুইটা। দুইটি। তাহলে আমেরিকার পার্লামেন্ট কি এক কক্ষ বিশিষ্ট নাকি দ্বিকক্ষ বিশিষ্ট? দ্বিকক্ষ। তাহলে এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কি আর দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কি, এটা কি তোমরা ক্লিয়ার? কি জি স্যার। ক্লিয়ার? এখন আসি, বাংলাদেশে বলা হচ্ছে কি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, তাই না? কথা বলো, বাংলাদেশে কি বলা হচ্ছে? জি স্যার। দ্বিকক্ষ দ্বিকক্ষ বিশিষ্ট বিশিষ্ট। পার্লামেন্ট হবে, তাই না? তো এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হইলে আমাদের জন্য ভালো নাকি আমাদের জন্য খারাপ, সেটা একটু দেখো, সেটা একটু দেখো। ধরে নাও যে বিএনপি ক্ষমতায় আসলো তারা, এবং নিম্নকক্ষের 300টি আসনের মধ্যে তারা 230টি আসন পেল। নিম্নকক্ষ না, নিম্নকক্ষের বিষয়টা পরে আসি। ধরে নাও এই 300টি আসনের মধ্যে বিএনপি 230টা আসন পেল। এখন ধরে নাও সংবিধানের কোন একটা জায়গার সংশোধন করতে হবে। মানে সংশোধন করতে গেলে আমার কি লাগে, কথা বলো, 2/3 লাগে কিনা? জি জি স্যার। স্যার। তার মানে 300 আসনের মধ্যে আমার যদি 200 জন এমপি থাকে বিএনপি থেকে, তাহলে খুব সহজেই বলে তো এটা পাশ হয়ে যাবে কিনা? হবে স্যার। জি স্যার। পাশ হয়ে গেল। এবং এই পাশ হওয়ার মাধ্যমে মূলত মাঝে মধ্যে বিএনপির স্বার্থ রক্ষা করা যাবে কিনা? যাবে স্যার। আওয়ামী লীগদেরকে হিসেব মানে শেষ করে দেওয়া যাবে কিনা? জামাতদেরকে শেষ করে দেওয়া যাবে কিনা? যাবে, যেটা প্রিভিয়াস গভর্নমেন্ট করেছে। তো যে কোনো ভাবেই হোক না কেন মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য তারা ডিজিটাল নিরাপত্তা আইনের মতো এরকম আইন তারা কি করতে পারে, কথা বলো, পাশ করতে। তাহলে যদি এই এক পক্ষ বিশিষ্ট পার্লামেন্টে যদি হয়, আর এই বিএনপি যদি ক্ষমতায় যায়, বিএনপি যদি 230টা আসনে তারা জয়লাভ করে, তাহলে তারা দেখবে যে একদম যা খুশি তাই আইন পাশ করতে পারবে কি পারবে না? কথা বলো। পারবে স্যার। পারবে। তবে আমাদের পার্লামেন্টটা যদি এরকম হয়, ধরে নাও যে এটা দুইটা বডি হয়, আপার হাউস, লোয়ার হাউস। আপার হাউসে মেম্বার 100 জন, আর লোয়ার হাউসে মেম্বার ধরে নাও 300 জন। তাহলে কোন একটা বিল এখানে পাশ হইলো, এবং এরপরে যাবে উচ্চ কক্ষে। ধরে নাও এই উচ্চ কক্ষের মধ্যে এনসিপির আছে ধরে নাও 100 জনের মধ্যে আছে 15 জন, বিএনপির আছে ধরে নাও 30 জন, জামাতের আছে ধরে নাও 10 জন। ওদিকে ভিপি নুরের দলের নাম যেন কি? গণ অধিকার পরিষদ স্যার। আচ্ছা, গণ ধরলাম। গণতে আছে 20 জন, মানে 30 আর 20 কত, 50। 50 আর 25 কত, 75। আচ্ছা, আর একটা ধরে নাও যে আওয়ামী লীগ, ধরে নিচ্ছে জাস্ট আমরা, আওয়ামী লীগে ধরে নাও আছে 5 জন। ওদিকে ধরে নাও ইসলামী দল, ধরো ইসলামী ঐক্যফ্রন্ট যাই বলো না কেন, তারা ধরে নাও আছে এখানে 10 জন। আবার ধরে নাও যে ওই যে ব্যারিস্টার ফুয়াদের পার্টি, আমি জানি না ফুয়াদের পার্টির নাম কি, ফুয়াদের পার্টিতে ধরে নাও আছে 10 জন। তাহলে তোমার এইখানে এসে এই যে বিলটা এখানে পাশ হয়ে গেল, আর এইখানে এসে আমার লাগবে এটা 51 জনের সম্মতি লাগবে। কিন্তু এইখানে যে বিলটা পাশ হয়েছে তা বিএনপির স্বার্থের সাথে যায়, মানুষের জনগণের স্বার্থের সাথে যায় না। তখন এই জামাত বলো, এই আওয়ামী লীগ বলো, এনসিপি বলো, গণ অধিকার পরিষদ বলো, ইসলামী ঐক্যজোট বলো, এরা বলো তো, এরা এদের এখান থেকে এদের দল থেকে যে এই যে উচ্চকক্ষের যে মেম্বার, তারা কি ওই বিল পাশ হওয়ার পক্ষে রায় দিবে কি? না স্যার। আলটিমেটলি তখন কি হবে, বিতর্কিত যে আইন, সেই আইনগুলো আর পাশ হতে পারবে না, যেটা বাংলাদেশের প্রিভিয়াস গভর্নমেন্ট গুলো করে এসছে। পৃথিবীর অনেক দেশে কিন্তু এরকম দ্বিকক্ষ বিশিষ্ট election হচ্ছে। যেমন
পাকিস্তানে আছে, যেমন ভারতে আছে, যেমন আফগানিস্তানে আছে, যেমন আমেরিকাতে আছে, ব্রিটেনে আছে, ফ্রান্সে আছে, রাশিয়াতে আছে, ব্রাজিলে আছে, পৃথিবীর অনেক দেশেই দেখবে, তারপরে জাপানে আছে, পৃথিবীর অনেক দেশে দেখবে যে কি কি আছে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হলে কি হবে, সুবিধাটা কি? সুবিধা হচ্ছে যে দল ক্ষমতায় যাবে তারা তাদের ইচ্ছা মতো আইন প্রণয়ন করতে পারবে, নিজ দলের স্বার্থ সবসময়ের জন্য চরিতার্থ করতে পারবে না, বিরোধী জনগণকে সবসময় যে তারা দমন করতে পারবে না, এবং খুবই শক্তিশালী এবং প্রতিনিধিত্বমূলক একটি পার্লামেন্ট হবে, যার মাধ্যমে সত্যিকার অর্থে দেশের জনগণের প্রয়োজনে, কল্যাণে, মঙ্গলার্থে আইন প্রণয়ন করা সম্ভব। এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে যে আন্তর্জাতিক যে সম্পর্ক পরিচালনা করার বিষয়, সেটাও দারুণভাবে পরিচালনা করা দরকার। কারণ অনেক চুক্তি আছে, কোন একটি দেশের সরকার প্রধান স্বাক্ষর করার পর সেটাকে কিন্তু আবার পার্লামেন্টের মাধ্যমে অনুমোদন করাইতে হয়। যদি পার্লামেন্ট প্রতিনিধিত্বমূলক যদি না থাকে, শুধু এক দলের কর্তৃত্ব যদি থাকে, তাহলে সেই দল যে কোনো কিছুর বিনিময়ে সেই চুক্তিগুলো অনুমোদন দিয়ে দিতে পারে, যার মাধ্যমে নিজ রাষ্ট্রের স্বার্থ দারুণভাবে নষ্ট হতে পারে। তোমরা কি এই এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং দু কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এটা বুঝতে পারলে কি? জি স্যার। জি। তাহলে আমরা আগামীকাল পড়বো হচ্ছে পাকিস্তান থেকে স্টার্ট করব, পাকিস্তান থেকে স্টার্ট করবো, দক্ষিণ এশিয়া শেষ করবো। সকলে ক্লিয়ার? জি স্যার। ওকে, ভালো থাকো, আল্লাহ হাফিজ।